ধন্যবাদ আপনাদের সবাইকে। ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা যেভাবে জগৎকে দেখি এবং কবিরা যেভাবে জগৎকে দেখছে। আমরা অর্থাৎ আমি যদি নিজেকে একজন সাধারণ মানুষ ভাবি এবং যিনি কবিতা লিখছেন তাকে যদি কবি ভাবি, তাহলে তার আর আমার মধ্যে চিন্তার কি পার্থক্য রয়েছে, বা প্রকৃতিটা কি আমাদের জন্য আলাদা হয়ে যাচ্ছে যে উনি এই ব্যাপারগুলিকে এতটা আকর্ষণীয়ভাবে আমাদের সামনে তুলে ধরছেন? কি আলাদা জিনিস ঘটছে তার ক্ষেত্রে? তিনি কোথায় সেই অনুপ্রেরণা পাচ্ছেন? ঠিক আছে, তা নিয়ে আজ আলোচনা করব। তো শুরু করব একখানি কবিতা দিয়ে। কবিতাটি আমারই লেখা, ঠিক আছে। তো কবিতার নাম হচ্ছে কবি লিখে কবিতাখানি। এটা লিখেছিলাম, আজ হচ্ছে 11 তারিখ, দুদিন আগে লিখেছিলাম, 9 তারিখে লিখেছিলাম, 9ই জুন। তখন আমি হয়তো রাত্রে খাবার পরে বা খাবার গ্রহণ করার পূর্বে কোনো একটা সময় আমি লিখেছিলাম, মোট কথা 9 তারিখেই লিখেছিলাম। তো কবিতাটা আমি পড়ে শোনাই, ঠিক আছে। কবি লিখে কবিতাখানি তার সেই হাত দিয়ে, যে হাতে লেগেছে ধুলো, যে হাতে তুলেছে মাটি, সেই হাত দিয়ে। কবি লেখে কবিতা সেই জানোয়ার, সেই জন্তুদের নিয়ে। কবি লিখে চলেছে কবিতাখানি কল্পনা চক্ষু দিয়ে। বাস্তবের আড়ালে নয়, তবুও কাল্পনিক, ধিকি ধিকি শব্দের আনাগোনা আর বেদনার্ত দিক। কেউ গলায় দিয়েছে মালা, কেউ পরেছে দড়ি, কেউ বা আবার পাষাণ হয়ে পিঠে ভেঙেছে ছড়ি। কে আমি, কে বা তুমি, কেনই বা আমরা? কবি ভেবেছে কেন লিখি কথায় শুধু তোমরা? শুধু তোমাদের নিয়ে লিখি, কিন্তু এ তো আমার জীবনের আঁকিবুকি। তবুও তোমার তরে পড়ে তারা ঝরে শিউলি ডাল হতে। আমি বাঁধিয়া রাখিতে নারী, আমি ধরিবার পরেও ছাড়ি কথা রাশি মোর মনে। তুমি চালাও কোদাল, তুমি কাটো মাটি পিতৃভিটার টানে। আমিও তো পারি তাহা, কিন্তু কষ্ট বড় হয়। ভাবনা তো কবির কবি, সবই সহিতে হয়। যা কিছু দেখো তুমি তোমার ভুবন মাঝে, তাহারাই যেন খেলা করে দিবানিশি সাঁঝে। আমিও চাই তাদেরই তরে মিলে যে নতুন সারা। তুমি দেখো ধান্য ক্ষেত্র সোনালি রঙে মোড়া। তুমি বলো বৃক্ষ লাগাও, বৃক্ষ পাতায় লিখে। আমি চাই আমার সৃষ্টি আজীবন থাকুক জেগে। তুমি কুঠার নিয়ে কাঠ কাটো মেটাতে খিদের জ্বালা। আমি তারে চেয়ে থাকি কাঁদি সারা বেলা। এই যে দেখো আমার ভাবনায় তোমার কত মিল। তোমার জীবন দুর্বিষহ শত জমি খিল। তুমি করেছো শিবের পুজো, দুধ দিয়েছো ঢেলে। আমি পেয়েছি অমৃত সুধা, ভাবনা বলয় ছলে। তোমার জীবনে বিস্তৃত বল বিদেশে দিয়েছে পাড়ি। আমার জীবনে আগ্নেয় মেখলা এসেছে সাগর ছাড়ি। বেচারা আমি করছি বিচার, কি অধিকার আছে তোমার ভাবে ভাবাইত মন তোমার সাথে সাজে। হয়েছে দেখো লাল জবা, ঢেলেছে রঙের ঢালি। কালি তবু আমার পাতায় গড়েছে স্বপ্ন চালি। তোমার প্রেমিকা ঠকায় তোমায়, আমার প্রেমিকা আদর। প্রেমিক আমি, প্রেমিকা নেই, কবিতা প্রেমের বহর। ধন্যবাদ। তো এখানে যে বললাম কবি লিখে কবিতা খানি তার সেই হাত দিয়ে, অর্থাৎ আমরা যে হাতে
ধুলো লাগছে, যে হাতে মাটি লাগছে, সেই হাত দিয়েই কবিও কবিতা লিখছে। কবি কাদের নিয়ে কবিতা লিখছে? মানুষদের নিয়ে লিখছে, পাখিদের নিয়ে লিখছে, মাঠকে নিয়ে লিখছে, ঘাটকে নিয়ে লিখছে, পাথর, ইট, কাঠ সব কিছু নিয়ে কবি কবিতা লিখছে। অর্থাৎ প্রকৃতির উপাদানগুলোকে নিয়েই কবির এই রচনা। তো কবি কিন্তু যখন কবি লিখছে এগুলো উপাদান, কিন্তু সেখানে কল্পনার মিশ্রণ এটা ঘটাতে হচ্ছে। কবি লিখে চলেছে কবিতাখানি কল্পনা চক্ষু দিয়ে। অর্থাৎ জানোয়ার জন্তুদের নিয়ে লিখলেও কবির কল্পনা সেখানে জড়িত হচ্ছে। অর্থাৎ কল্পনা চক্ষু এর একটা কল্পনার চোখে এই জিনিসগুলিকে লক্ষ্য করার একটা ব্যাপার রয়েছে। আরও আমি যখন কবিতার শেষের দিকে যাব আর একটু ব্যাখ্যা দেবো এই সম্পর্কে, কিন্তু পুরো কবিতার আমি ব্যাখ্যা করব না, বাকিটা আপনারা যারা দর্শক বা যারা শ্রোতা তাদের হাতে। অর্থাৎ আপনারা সামান্য একটু মেলানোর চেষ্টা করুন যে আপনাদের ভাবনার সাথে আর যারা লিখেছে তাদের ভাবনার সাথে, ঠিক আছে? কোথায় এই ব্যাপারটি ঘটছে, পার্থক্যটি কোথায় ঘটছে? তো বলছে যে বাস্তবের আড়ালে নয় তবুও কাল্পনিক, ধিকি ধিকি শব্দের আনাগোনা আর বেদনার্থ দিক। অর্থাৎ কবি যেগুলো লিখছে সেগুলো বাস্তবের আড়ালে নয়, এগুলোর বাস্তবের সাথে মিল রয়েছে। অর্থাৎ কবি নতুন করে কিছু সৃষ্টি করছেন না, তার উপলব্ধি, তার বিচার, তার বিবেচনা এগুলোকেই একটি অন্য আঙ্গিকে প্রকাশ করছেন। অর্থাৎ বাস্তবের আড়ালে নয় তবুও কাল্পনিক, এই অন্য আঙ্গিক এই ব্যাপারটা অর্থাৎ কবির নিজের মতো করে যে একটা প্রকাশ দিচ্ছেন, যেটা তোমার কাছে অনেকটা মায়াবী রূপের মতো লাগছে, যে কি সুন্দর কবিতার কলেবর দেখে যেটা তোমার মনে হচ্ছে কবিতার বিষয়বস্তুকে, যে কি সুন্দর আলোচনা বা কি সুন্দর কথা। তো এটা হচ্ছে কাল্পনিক ব্যাপারটা, অর্থাৎ অন্য একটা আঙ্গিক দিচ্ছে কবি, সেগুলিকে অন্য একটা আঙ্গিক দিচ্ছে। বাস্তবের আড়ালে নয় তবুও কাল্পনিক, ধিকি ধিকি শব্দের আনাগোনা আর বেদনার্থ দিক। কবির মাথায়, কবির মনে একটু আধটু করে প্রশ্ন আসছে, একটু আধটু করে প্রশ্ন আসছে এবং সেগুলিকেই কবি লিখছেন। কবির কথার মধ্যে, কবির কবিতার মধ্যে অনেক বেদনা ফুটে উঠছে। সেগুলো পরে কেমন ধরনের বেদনা বলবো আস্তে আস্তে। কেউ গলায় দিয়েছে মালা, কেউ পরেছে দড়ি। এই গলা বিভিন্ন সময় মানুষ নিজের চেতনে বা অচেতনে অনেক কিছু কাজ করে ফেলে। কেউ গলায় দিয়েছে মালা, কেউ পরেছে দড়ি। অর্থাৎ আমরা দুটো জিনিস পাই, একটা ভালো একটা মন্দ, এই ব্যাপারটি কবি তুলে ধরেছেন। মালা এখানে শুভ কাজে ব্যবহার করা হয়েছে, আর কেউ গলায় দিয়েছে দড়ি মৃত্যুবরণ করেছে, এই ব্যাপারটি তুলে ধরা হয়েছে। কেউ বা আবার পাষাণ হয়ে পিঠে ভেঙেছে ছড়ি। তাহলে দেখবেন আপনি নিজে যখন কোনো কিছু কাজ ঠিকঠাকভাবে হয় না, তখন মাথা কপাল এগুলো ঠুকতে থাকেন, নিজেকে নিজে দোষ দেন, নিজের জীবনটা কেমন পাথর হয়ে যায় কোনো কিছুর কারণবশত। তো সেই সময় আমরা ওরকম এই ব্যাপারগুলি করতে থাকি। যাই হোক, কে বা আমি, কে বা তুমি, কেনই বা আমরা, এদের প্রকৃত সংজ্ঞা নেই। আমি কে, তুমি কে, আমরা কেন, এগুলোর প্রকৃত সংজ্ঞা নেই। এবং তোমাকে সবার শেষে বলতে হয় যে সবই মায়া ও মোহ। যাই হোক, আমরা অতটা দূরের চিন্তায় যাচ্ছি না। কিন্তু আমি কে বা কে তুমি, আমরা কেন, এই ব্যাপারগুলির প্রকৃত উত্তর আমাদের কাছে নেই। কবি ভেবেছে কেন লিখি কথায় শুধু তোমরা। দেখবে কবিতার মধ্যে অন্য মানুষের জীবনের কথা ফুটে ওঠে, ঠিক আছে? তো ওইটাই বলছে যে কেন আমার কবিতায় তোমাদের কথাই ফুটে উঠছে। হ্যাঁ, শুধু তোমাদের নিয়ে লিখি, কিন্তু এ তো আমার জীবনের আঁকিবুকি। তোমাদের নিয়ে লিখছি, তুমি ভাবছো যে এটা তোমার জীবনে ঘটছে, কোনো কবির লেখা দেখে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার জীবনেও ঘটছে, কিন্তু এইগুলো আসলে কবির জীবনের আঁকিবুকি। কবি নিজে সেগুলি প্রত্যক্ষ করেছেন, সেগুলির মিল ঘটছে তোমার সাথে বলেই সেই জিনিসটি তোমার কাছে অতি গ্রাহ্য রূপে বিবেচিত হচ্ছে, নচেত হতো না। তো কবি তাই একটু
চালাকি করে ওখানে বলছেন যে শুধু তোমাদের নিয়ে লিখি, কিন্তু এ তো আমার জীবনের আঁকিবুকি। ঠিক। তারপরে বলছে তবুও তোমার তরে পড়ে তারা ঝরে শিউলি ডাল হতে, আমি বাঁধিয়া রাখিতে নারী, আমি ধরিবার পরেও ছাড়ি কথা রাশি মোর মনে। তাহলে এটা আমার জীবনের আঁকিবুকি, আমি সেগুলো লিখছি, লিপিবদ্ধ করছি, কিন্তু তোমার সাথে মিলে যাচ্ছে। ওটাই মানে যদি তুমি একটু অন্য আঙ্গিকে বলতে চাও, সেটাই ওখানে বলা হয়েছে, তবুও তোমার তরে পড়ে তারা ঝরে শিউলি ডাল হতে। যেমন শিউলি ডাল হতে শিউলি ফুল খসে খসে পড়ে, ঠিক কত সুন্দর লাগে, তার সেই শিউলি গাছের নিচে ফুলের সজ্জার মতো তৈরি হয়ে যায়। তো আমার কথাগুলিও যেন এই তোমাদের তরেই ঝরে ঝরে পড়ছে, অর্থাৎ যেমন শিউলি ডাল থেকে শিউলি ফুলগুলো ঝরে ঝরে ওখানে একটা ফুলের সজ্জা তৈরি করছে, সেরকম এই কথাগুলিও তোমাদের তরেই যেন ঝরে ঝরে পড়ছে। তোমরা এখানে মানে বিশেষ করে তোমাদের কথাই ফুটে উঠছে, কিন্তু এগুলো আমার সব নিজের জীবনের চাপা নুতোর, অর্থাৎ তোমার জীবনের যে কোনো জায়গায় আমি দোষ করেছি, কোনো জায়গায় গুণ করেছি, কোনো জায়গায় আমার গুণ লক্ষ্য করেছে মানুষ, কোনো জায়গায় আমাকে মানুষ খারাপ বলেছে, কোনো জায়গায় ভালো বলেছে, আমি কাউকে কিছু করতে দেখে যা লক্ষ্য করেছি, অর্থাৎ আমার মাথায় যা চিন্তা সেই সম্পর্কে সেগুলোই তুলে ধরা হয়েছে, কিন্তু সেগুলো তোমাদের তরেই যেন আমি অর্পণ করেছি। এটাই বলা হচ্ছে তবুও তোমার তরে পড়ে তারা ঝরে শিউলি ডাল হতে। পরের লাইনগুলো কি বলছে, আমি বাঁধিয়া রাখিতে নারী, আমি ধরিবার পরেও ছাড়ি কথা রাশি মোর মনে, তুমি চালাও কোদাল, তুমি কাটো মাটি পিতৃভিটার টানে। তাহলে তুমি কৃষক বন্ধু, তোমাকে তো কোদাল চালাতে হয়, তোমাকে মাটি কাটতে হয়, তোমার সেগুলো পৈতৃক সম্পত্তি, এগুলো তোমার করতে হবে নিজের খাবার জোগাড়ের জন্য। কবি কি বলছে যে আমি বাঁধিয়া রাখিতে নারী, অর্থাৎ আমার মনে যে কল্পনাগুলো হলো, যে চিন্তাগুলো এলো, সেগুলো আমাকে প্রকাশ করতেই হয়। আমি ধরিবার পরেও ছাড়ি, অর্থাৎ কিছু কিছু কথা হয় যে আমার মাথায় এসে চলে যায়। আমি কোনো কবিতা লিখছি, হঠাৎ কিছু কথা কিছু চিন্তা আমার মাথায় এলো, কিন্তু আমি যেই কলম দিয়ে লিখতে যাব সেগুলো যেন ভুলে গেলাম। অর্থাৎ আমি বাঁধিয়া রাখিতে নারী, আমি সেগুলো না প্রকাশ করেও থাকতে পারি না। আবার কিছু জিনিস আমি ধরিবার পরেও ছাড়ি, আমার মাথায় এসেও চলে যায়। কোনগুলি? না কথা রাশি মোর মনে। ঠিক। তুমি চালাও কোদাল, তুমি কাটো মাটি পিতৃভিটার টানে, একটা ছন্দের মিল এখানে লক্ষ্য করবে। ঠিক আছে। তারপরে কবি বলছে সেই কৃষক বন্ধুর সাথে তুলনা করে কবি বলছে যে আমিও তো পারি তাহা, কিন্তু কষ্ট বড় হয়। এখানে একটা শারীরিক পরিশ্রমের ব্যাপার রয়েছে। কবি বলছেন, কবির মধ্যে একটা জেদ রয়েছে যে হ্যাঁ আমিও পারবো, কিন্তু কষ্ট বড় হয়। ভাবনা যে কবির কবি সবই সইতে হয়। তোমার দুঃখ কোনটা? না এই ভাবনা চিন্তা, এগুলোর জন্যই তুমি আকুলিত হও, ব্যাকুলিত হও, এগুলোই তোমাকে দুঃখ দেয়। এই ভাবনা, এটা হচ্ছে কবির কবি। কবির কবি, এর মধ্যে একটা গভীর মানে রয়েছে। ভাবনা যে কবির কবি সবই সহিতে হয়। প্রত্যেকটা মানুষকেই ওই অকাতরে এগুলো মেনে চলতে হবে, অকাতরে মেনে চলতে হবে। মানে তুমি বাদ যেতে পারো না। যে কিছু ভাবনা চিন্তা তোমার মাথায় আসে, কষ্ট দেখ বা সুখ হোক, তোমাকে নিয়ে চলতে হবে। এই ভাবনা যে কবির কবি, অর্থাৎ এর গভীরতা কবির গভীরতার থেকেও অনেক গভীর। কবির কবি সবই সইতে হয়। ঠিক আছে। এরপরে কি বলছে তোমার, এরপরে বলছে যা কিছু দেখো তুমি তোমার ভুবন মাঝে, তাহারাই যেন খেলা করে দিবানিশি সাঁঝে। অর্থাৎ তুমি যেগুলো দেখো, তোমার পৃথিবী, তোমার চারপাশে যেগুলো দেখো, আমিও সেগুলোই দেখি, সেগুলোই আমার সামনেও খেলা করে। ঠিক আছে। আমিও চাই তাদেরই তরে মিলে যে নতুন সাড়া, তুমি দেখো ধান্য ক্ষেত্র সোনালি রঙে মোড়া।
আমি তাদের দিকে যখন তাকাই, আমি নতুন কিছু নতুন কিছু সৃষ্টি উল্লাসের চিন্তা আমার মাথায় আসে। আমি উন্মত্ত হয়ে যাই সেই ঘটনাগুলি লক্ষ্য করে। আর তুমিও উন্মত্ত হও। কখন উন্মত্ত হও না, যখন তুমি দেখো যে ধান্যক্ষেত্র, অর্থাৎ তুমি ধান লাগিয়েছো, কৃষক বন্ধু, তুমি দেখলে যে প্রচুর ধান হয়েছে, ধান্যক্ষেত্র সোনালি রঙে মোড়া, তোমার সেখানে একটা প্রচণ্ড ধরনের আনন্দ অনুভূতি জেগে উঠবে। আমিও সেখানে থাকলে আমি সেখানে নতুন কোনো কিছুর সন্ধান করব। ঠিক আছে, যাই হোক, এখানে সামান্য একটু কল্পনা থাকে। আমিও চাই তাদেরই তরে মিলে যে নতুন সাড়া, অর্থাৎ এই ঘটনাগুলি আমার কাছেও রয়েছে, কিন্তু একটু অন্যরকমভাবে যেন আমি তাদেরকে নিচ্ছি। ঠিক আছে, তুমি বলো বৃক্ষ লাগাও, বৃক্ষ পাতায় লিখে, আমি চাই আমার সৃষ্টি আজীবন থাকুক জেগে। তো কবি এখানে একটু ব্যঙ্গ করে বা মানুষদের নির্বুদ্ধিতার কথা উল্লেখ করেছেন, যে তুমি বলছো বৃক্ষ লাগাও, মানুষকে বলছো বৃক্ষ লাগাও, সেটা আবার কোথায় লিখে রেখেছো, তার বিজ্ঞাপন কোথায় দিয়েছো না কোনো পাটার ওপর। সেটা অর্থাৎ একটা বৃক্ষকে কেটে তুমি ওরকম অনেকগুলি পাটা তৈরি করেছো, তারপরে তুমি বলছো বৃক্ষ লাগাও। এটা হচ্ছে তোমার নির্বুদ্ধিতার পরিচয়। এটা কবি তোমাদের তুলে ধরেছে যে এরকম যে ওই বৃক্ষ পাটায় লিখেই একটা উপহাস করেছে, তুমি বলো বৃক্ষ লাগাও, আমি চাই আমার সৃষ্টি আজীবন থাকুক জেগে। নিজেকেও কবি এখানে উপহাসে ফেলেছেন যে আমি চাই, কিন্তু সবসময় এটা হয় না। এটা উপহাসের মতোই বস্তু। যেমন তুমি ওই কাঠের পাটায় লিখে বলো বৃক্ষ লাগাও, তো সেরকম সবাই এটা চায়, এটা ব্যঙ্গাত্মক জিনিসের মতোই। কিছু করলেই যেমন চাইতে হয়, তো সমস্ত স্রষ্টাই চায় যে তার সৃষ্টি আজীবন থাকুক জেগে তার পাঠকদের সাথে। যে যে ধরনের স্রষ্টা সেই কর্মের মধ্যে এবং সেই কর্মের কুশলে যারা, পরবর্তী দিনে তার উত্তরসূরি যারা, তাদের মধ্যে যেন জেগে থাকে, সেটা চাই। তারপরে কি বলছে, যে তুমি কুঠার নিয়ে কাঠ কাটো, মেটাতে খিদের জ্বালা, আমি তারে চেয়ে থাকি কাঁদি সারা বেলা। আমার দুঃখ হয় কিন্তু তোমারও উপায় নেই, আমার দুঃখ হয় কিন্তু তোমারও উপায় নেই। তুমি কাঠ কাটছো, সেটা দেখে আমার দুঃখ হচ্ছে যে এখানে এরই জীবন নষ্ট হচ্ছে, কিন্তু তোমার তো উপায় নেই, তোমাকে কাটতেই হবে। তাহলে তুমি ওখানে কাঠ কাটছো মেটাতে খিদের জ্বালা, আর আমার দুঃখ লাগছে সেইটা দেখে, তাই আমি কাঁদছি সারা বেলা। কিন্তু তোমাকে করতেই হবে, উপায় নেই। ঠিক আছে, আর আমাকেও সেটা দেখে কাঁদতেই হবে, আমারও কোনো ছাড় নেই। এরপরে তোমার এই যে দেখো, আমার ভাবনায় তোমার কত মিল, তোমার জীবন দুর্বিষহ শত জমি খিল। ঠিক আছে, আমার ভাবনায় তুমি আমার কবিতায় অনেক কিছু তোমার মিল দেখতে পাচ্ছ। তারপরে বলেছি, তোমাকে উপহাস করে বলেছি, তোমার জীবন দুর্বিষহ শত জমি খিল। তুমি সব সময় বাস্তবেই যদি পড়ে থাকো, তো সেটা একটা বিষাদময় একটা অবস্থা তৈরি হবে সেখানে। এবং তুমি কাল্পনিক ব্যাপার নিয়ে যদি না ভাবো, তুমি অনেক ধরনের সুখ দুঃখ থেকে বঞ্চিত হবে। এটাকেই বলা হয়েছে যে শত জমি খিল। তোমাকে সব ধরনের সমস্ত রকমের কাজ কর্ম চিন্তা ভাবনার তোমাকে অধিকারী হতে হবে। অর্থাৎ তোমার জীবনের তুমি এখানে নিজেকে চাষি ভাববে, প্রত্যেকটা জিনিসকেই তোমাকে চষে দেখতে হবে। ঠিক আছে, যেমন পড়াশোনা করছো, এগুলো এক ধরনের যে যে বিষয় নিয়ে পড়ছো সেই বিষয়ের চাষ। তোমার ভাবনা, সেটাকে তোমাকে বাড়াতে হবে। অর্থাৎ চাষ করলে যেমন উর্বর হয়, সেটা তোমার উর্বর হবে। তুমি লিখতে লিখতেই তোমার কাঁচা হাত আরো বেশ ভালো একটা তোমার কি বলবো স্ট্যান্ডার্ড লেখা দেবে তোমাকে, এই ব্যাপারগুলো। এরপরে তোমার কি বলা হয়েছে, তুমি করেছো শিবের পুজো, দুধ দিয়েছো ঢেলে, আমি পেয়েছি অমৃত সুধা, ভাবনা বলয় ছলে।
তুমি ওখানে শিবের মাথায় দুধ দিয়েছো যাতে তোমার মঙ্গল হয়। আমি কি করেছি না, আমি আমার ভাবনাতেই সমস্ত কিছু লাভ করেছি। আমি অমৃত আমার ভাবনা থেকেই পেয়েছি। সেখানেই আমি সমস্ত মানে কি বলবো, সমস্ত ধরনের প্রাচুর্য সম্পদ আমি লাভ করেছি। আমি সমস্ত কিছুর দেখা পেয়েছি, সাক্ষাৎ পেয়েছি। অর্থাৎ আমার উপলব্ধিটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। এটাকেই কবি গুরুত্ব দিয়েছেন। আমি পেয়েছি অমৃত সুধা, ভাবনা বলয় ছলে। আমার ভাবনাকে প্রসার করার ফলে আমার জীবনে যে আত্মোপলব্ধি এসেছে, সেটাই হচ্ছে আমার জীবনের অমৃত সুধা। এরপরে কবি কি বলছে, কবি তোমার সাথে একটু তুলনা দেখাচ্ছে, ঠিক আছে, যে কি হয়, কেন তারা কবিতা লিখছে। তোমার জীবনে বিস্তৃত বল বিদেশে দিয়েছে পাড়ি, আমার জীবনে আগ্নেয় মেখলা এসেছে সাগর পাড়ি। অর্থাৎ তুমি তুমি কি হয়েছে, তোমার প্রচণ্ড টাকা পয়সা রয়েছে, সব কিছু, তোমার ঘোরার ইচ্ছা রয়েছে, তুমি সেগুলো ব্যয় করে যাচ্ছ, বিদেশ পাড়ি দিচ্ছ, এই জায়গায় ঘুরছো, এইখানে যাচ্ছ, নদী সমুদ্র সাত সাগর এইগুলো পেরিয়ে তুমি তোমার নিজের ইচ্ছাগুলো পূরণ করছো, এবং তুমি দেখছো নতুন নতুন দেশ, নতুন নতুন দিগন্ত, তোমার মনে শান্তি জাগছে। কবির সেটা দরকার হচ্ছে না। কবি কি বলছে, যে আমার জীবনে আগ্নেয় মেঘলা এসেছে সাগর ছাড়ি। আমাকে প্রশান্ত মহাসাগর যেতে হচ্ছে না আগ্নেয় মেঘলা দেখার জন্য, আমার কল্পনাতেই তাদেরকে আমি নিয়ে আসছি। অর্থাৎ ওই দিক থেকে যদি আমি বলি, তাহলে আমার জীবনে আগ্নেয় মেঘলা এসেছে সাগর ছাড়ি। সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কি হয়েছে, ওইখানে হয়েছে যে তোমার জীবনে বিস্তৃত বল বিদেশে দিয়েছে পাড়ি, আমার জীবনে আগ্নেয় মেঘলা এসেছে সাগর ছাড়ি। এই হচ্ছে ব্যাপার। এইখানে একটু পার্থক্য টানা হয়েছে। বেচারা আমি করছি বিচার, কি অধিকার আছে, তোমার ভাবে ভাবাইতো মন তোমার সাথে সাজে। তোমার নিয়ে আমি কিছু বলতে পারি না, আমার ক্ষমতা নেই, আমি পরম বিচারক নয়, আমি তোমার নিয়ে কিচ্ছু বলতে পারি না। তুমি ভালো, তুমি খারাপ, তুমি মন্দ, এগুলো বলার আমার অধিকার নেই। অর্থাৎ তোমার নিয়ে বিচার করার আমার কোনো মানে এটা একটা যুক্তিযুক্ত ব্যাপার বা কথা নয়, আমি পারি না তোমার বিচার করতে। সেটাই বলা হয়েছে, বেচারা আমি করছি বিচার, কি অধিকার আছে, তোমার ভাবে ভাবাই তো মন তোমার সাথে সাজে। তুমি আমার সাথে মিলছো না বলে আমি তোমার বিচার করে দিচ্ছি, তুমি খারাপ, তুমি এই, তুমি ওই, আমার সাথে মিললে তোমাকে আমার বন্ধু বানিয়ে নিচ্ছি, না, এটা ঠিক নয়। তোমার ভাবে ভাবাই তো মন, সে তো তোমার সাথেই সাজবে। আমি আমার নিজের যুক্তি, নিজের বিচার দিয়ে তোমাকে বিচার করতে পারি না। তুমি যে আমি আলাদা, ঠিক, এটা বিচার করা যায় না, আমরা ভুল করি, এমনটা নয়। তারপরে কি বলেছে, হয়েছে দেখো লাল জবা ঢেলেছে রঙের ঢালি, কালি তবু আমার পাতায় গড়েছে স্বপ্ন চালি। যেমন লাল জবা গাছে এসে সেখানে একটা লাল রঙের বলয় গড়ে তুলে, সেখানে রঙের ঢালি, কি সুন্দর, কি অপূর্ব সেই দৃশ্য দেখতে লাগে, ঠিক আছে। এবং ওইখানেই বলা হয়েছে যে কালি তবু আমার পাতায় গড়েছে স্বপ্ন চালি। অর্থাৎ কালি দিয়ে আমি লিখেছি, এবং সেই কবিতাতে তুমি দেখবে যে তোমার মানে স্বপ্নের যে ঘর, একটা থাকার জায়গা, অর্থাৎ সেখানে যে তোমার মানে অন্তিম নিদান, অর্থাৎ তুমি যেখানে সুখ পেতে পারো, সেই এই ঘরে তোমার সুখ নেই, এতটা এই ঘরে তোমার সুখ নেই। তুমি একটা কোনো কিছু ভাবনা আবর্তে ডুবে আছো, এই ঘরে তোমার সুখ নেই, কিন্তু তোমার একমাত্র চরম সঙ্গী হচ্ছে বই, যেটাতে তোমাকে কোনো দিন দুঃখ দুর্দশা দেবে না। এবং বইয়ের যে লেখাগুলি, সেগুলোই হচ্ছে তোমার সেই একটা নিদান, অর্থাৎ যেখানে তুমি তোমার পাওয়া না পাওয়া সব কিছুর বিচার মেলাতে পারো বইয়ের সেই কথাগুলি দিয়ে। এবং তুমি তোমার নিজের জীবনকে নিজের সামনে দাঁড় করিয়ে নিজেরই উপস্থাপনা করতে পারো। নিজেকে বেশ ভালো করে চিনতে গেলে সাহিত্যের প্রয়োজন রয়েছে, ঠিক আছে, এই ব্যাপারটি বলা হয়েছে।
কালি তবু আমার পাতায় গড়েছে স্বপ্ন চালি। আরো গভীরে মানে রয়েছে, এতটা বলা সম্ভব নয় আমার পক্ষে। তুমি যত গভীরে যাবে তত গভীরে মানে থাকবে। তোমার প্রেমিকা ঠকায় তোমায়, আমার প্রেমিকা আদর, প্রেমিক আমি প্রেমিকা নেই, কবিতা প্রেমের বহর। তোমার প্রেমিকা তো মানুষ, তার এই করতে হবে ওই করতে হবে, তার একটা বাধা আছে, সেই ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা রয়েছে, একটা পিছু টান রয়েছে, আরও বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে। অর্থাৎ এবং সেই ছল চাতুরি এইগুলো কোনো কোনো ক্ষেত্রে রয়েছে। তো প্রেমিকার অনেক সময় অনেক কিছু কাজে তোমার দুঃখ লাগে বা মনে হয় যে আমাকে এটা থেকে আমি এটার হদিশ পেলাম না, আমাকে ঠকিয়ে দিল। তো ওটাই বলা হয়েছে যে তোমার প্রেমিকা ঠকায় তোমায়, আমার প্রেমিকা আদর, প্রেমিক আমি প্রেমিকা নেই, কবিতা প্রেমের বহর। আমার প্রেমিকা তো আদর করবেই, ও তো বাস্তবে নেই। আমি বাস্তবের উপাদান থেকে লিখছি, কিন্তু আমার কবিতার সাথে বাস্তবের মেয়েটির মিল অতখানি হবে না, কারণ তার সাথে সামান্য হলেও কাল্পনিক দৃষ্টিভঙ্গি জড়িত আছে। ঠিক আছে, তো আমার প্রেমিকা আমাকে আদর করবে, সে আমাকে ঠকাবে কেন? সে তো আমারই সৃষ্টি, সে তো আমারই সৃষ্টি, আমি তাকে লিখছি। আমার আমার প্রেমিকা কেমন হবে আমি তার বিবরণ দিচ্ছি। তো সেইখানে সেই লিখাতে ওই প্রেমিকা আমাকে ঠকাতে পারে না। প্রেমিক আমি প্রেমিকা নেই, তোমাদের মতো আমার প্রেমিকা নেই, কিন্তু তবু আমি প্রেমিক। তোমাদের মতো আমার কোনো মানুষই এই সকল প্রেমিকা নেই, তবু আমি প্রেমিক। এখানে অর্থাৎ তাহলে প্রেমিকা, আমি প্রেমিক হলে প্রেমিকাও থাকতে হবে, এরকম না। প্রেমিকা হলে তাহলে কীরকম প্রেমিকা রয়েছে? প্রেমিকার শরীর এই সকল সম্পর্কে কিছু ধারণা, আর কবিতা প্রেমের বহর। অর্থাৎ এই কবিতাটাই হচ্ছে ওই প্রেমিকার শরীর বা বহর। ঠিক আছে, বিস্তৃত অর্থে বহর। এই কবিতাটাই হচ্ছে আমার সেটি। কবিতার দ্বারাই আমি সমস্ত কিছু উপলব্ধি করছি, এবং সেটি আমার সৃষ্টি, সেটি আমার প্রেমিকা। এ আমাকে ঠকাতে পারে না, কোনো প্রশ্নই নেই ঠকাবার। ঠিক আছে, এই হচ্ছে তোমার কবির ভাবনা। এটাকে তুমি সারাংশ করে আবার বিভিন্ন মানে বলতে পারো। যাই হোক, আমি এতটা কিছু বললাম না, আমি ওই একটা লাইনের বা দুটো লাইনে দু একটি করে মানে বললাম। শেষ লাইনটি খুব আশ্চর্যজনক ব্যাপার, আর ওইখানের দুটো লাইনও বেশ আশ্চর্যজনক ব্যাপার মাছের, মানে ভালো লাগবে যে তোমার প্রেমিকা ঠকাই তোমায়, আমার প্রেমিকা আদর, প্রেমিক আমি প্রেমিকা নেই, কবিতা প্রেমের বহর। ঠিক আছে, আবার কি বলেছে? তোমার জীবনে বিস্তৃত বল বিদেশে দিয়েছে পাড়ি, আমার জীবনে আমার জীবনে আগ্নেয় মেঘলা এসেছে সাগর ছাড়ি। তোমার জীবনে বিস্তৃত বল বিদেশে দিয়েছে পাড়ি, আমার জীবনে আগ্নেয় মেঘলা এসেছে সাগর ছাড়ি। সবই ভাবনা। ঠিক, ধন্যবাদ।